সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা বাংলা প্রথম পত্র দিয়ে শুরু। 60 দিনে ফল দিতে চায় সরকার। প্রশ্ন ফাঁস এড়াতে শক্ত ব্যবস্থা। সার্বিকভাবে প্রশ্নপত্র ফাঁস সেটা একটা বিষয়, গুজব আরেকটা বিষয় ছিল। প্রশ্নপত্রগুলো নিয়ে যাওয়া, পরিবহন, উত্তরপত্র ফিরিয়ে আনা, সবই চ্যালেঞ্জ, এবং সেগুলোই আমরা যথেষ্ট রকমভাবে আমরা চেষ্টা করছি। এবার কামাল কাদের সহ পলাতক 10 আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারিতে ইন্টারপোলকে অনুরোধ। সংশোধনী আনা হচ্ছে ট্রাইব্যুনাল আইনে। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির অভিযোগে হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। চার্জশিট দাখিল, শুনানি 4 মে। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজ উত্তপ্ত ঢাকা। নেতানিয়াহুকে কাঠগড়ায় তোলার দাবি, বিকেলে বিএনপির বিক্ষোভ। ভারতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের শঙ্কা নেই। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে স্বস্তি। নিজস্ব সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে সরকার। গাজায় যুদ্ধ চালাতে অস্বীকৃতি জানানোয় পাইলট সহ 970 ইসরায়েলি কর্মকর্তাকে বরখাস্তের হুমকি নেতানিয়াহুর। অবস্থানে অটল সেনারা। এবং পাকিস্তানের নারী বিশ্বকাপে কোয়ালিফায়ারে থাইল্যান্ডকে 272 রানের টার্গেট দিল বাংলাদেশ। জ্যোতির সেঞ্চুরি, শারমিনের অপরাজিত 94। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে 19,80,181 জন শিক্ষার্থী। সকালে ঢাকার কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার বলেন, গুজব শিক্ষার্থীদের উপর চাপ সৃষ্টি করে। অতীতে যেসব সূত্র দিয়ে প্রশ্নপত্র ফাঁস ও গুজব তৈরি হয়েছে সেগুলো নজরদারি চলছে। এ সময় 2 মাসের মধ্যে ফল প্রকাশের কথাও জানান তিনি। এ নিয়ে আরও জানাচ্ছেন তন্ত্রতারণ্য। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবার 3715টি কেন্দ্রে মোট 19,28,181 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন, যা গেল বছরের তুলনায় প্রায় 1 লাখ কম। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। নকলমুক্ত পরিবেশে নিশ্চিতে পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করেন শিক্ষার্থীরা। তবে পরীক্ষা 1 মাস দেরিতে শুরু হওয়ায় এবং রুটিন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান অভিভাবকরা। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার। পরে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ও গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চলছে। 60 দিনের মধ্যে ফল প্রকাশের কথাও জানান তিনি। দেশে আজ এই পরীক্ষা, এটা এসএসসি পরীক্ষা এবং তার সমমানের যে অন্যান্য পরীক্ষা, সেগুলো শুরু হয়েছে। আমাদের পরীক্ষা সবে শুরু, এবং যদি সম্পূর্ণ আমি এখন শেষ করি নাই, পরীক্ষা সবে শুরু। ছাত্ররাও দিচ্ছে না, আমরাও কিভাবে এটা সম্পাদন করছি সেই পরীক্ষাও শুরু। এটা শেষ হবে সামনের মাসে, তো আশা করি সুচারুভাবে সম্পন্ন। পরীক্ষা শেষে প্রশ্নপত্র ও হলের শিক্ষকদের তদারকি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানায় পরীক্ষার্থীরা। সাজেশন যেরকম দিয়েছে এক্সপার্টসরা, ওখান থেকে এসেছে আর কি, একদম আউট অফ সিলেবাস আসেনি। আগামী 13 মে শেষ হবে লিখিত পরীক্ষা। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে 15 থেকে 22 মে পর্যন্ত। তন্দ্রাতারণ্য, দেশ টিভি, ঢাকা। এদিকে দেশজুড়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে প্রথম দিনের পরীক্ষা। কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা ফজর রিপোর্ট। বরিশালে প্রথম দিনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, লিখিত পরীক্ষা সহজ হলেও এমসিকিউ কঠিন হয় কিছুটা চিন্তিত তারা। শুধু এমসিকিউ স্ট্যান্ডার্ড হয়েছে আর সিকিউ ইজি হয়েছে। প্রশ্ন এমসিকিউ কঠিন ছিল, কিন্তু সৃজনশীল সহজ হয়েছে। বরিশালে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে 16 ভিজিল্যান্স টিম কাজ করছে মাঠে। অভিভাবকরা জানান, গত কয়েক বছর প্রশ্ন ফাঁসের গুজব থাকলেও এবার কোনো প্রশ্ন ফাঁসের গুজব নেই। প্রশ্ন পদ্ধতি, সিস্টেম এবং কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে খুশি রংপুরের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা। বলছেন, প্রত্যাশা অনুযায়ী খাতায় লিখতে পারার কথা। রাজশাহীতে নতুন সিলেবাসে পরীক্ষা ভালো হয়েছে বলছেন শিক্ষার্থীরা। যশোরের কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়ের আগে থেকেই পরীক্ষার্থীরা ফাইল হাতে ভিড় করতে শুরু করে। কেন্দ্র সচিবের অনুমতি পেতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর উৎকণ্ঠা নিয়ে পরীক্ষার্থীরা প্রবেশ করেন পরীক্ষার হলে। ময়মনসিংহে সকাল 8টা থেকে কেন্দ্রের সামনে অপেক্ষা করতে দেখা যায় পরীক্ষার্থী ও অভিভাবকদের।
পরীক্ষার প্রথম দিনে কুমিল্লা জেলা স্কুল পরীক্ষা কেন্দ্রে আসেন জেলা প্রশাসক। জানান কেন্দ্রের 200 গজ এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে আগামী 13 মে পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 থেকে 22 মে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই আগস্ট গণহত্যা মামলায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, সব মিলিয়ে ট্রাইব্যুনালে এই পর্যন্ত 339টি মামলা হয়েছে। এতে গ্রেফতার করা হয়েছে 54 জন। আসামিদের গ্রেফতার করতে কোনো অনুমতি লাগবে না এমন বিধান রেখে ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনার কথাও বলেছেন তিনি। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা। জানানো হয়, বিদেশে পলাতক 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদনের খবর। আবেদন করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ পতিত ফ্যাসিস্ট সরকারের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। যে কোনো আইন হুট করে আজকে আমি চেঞ্জ করলাম, আবার কালকে সকালবেলা উঠে মনে হলো যে আর ওই আইনের তো আর একটা ঝামেলা ছিল। তো আমরা প্রতিদিন সংশোধনের জন্য না গিয়ে যতগুলো সংশোধন দরকার একবারে করার ব্যাপারে আমরা মত দিয়েছি এবং সেটা ম্যাচিউর স্টেজে আছে। এটা হয়তো এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহে হয়ে যাবে বলে আমরা আশা করছি। মতবিনিময়কালে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী ও তদন্তের অগ্রগতিও তুলে ধরা হয়। মোট 339টি মামলায় আসামি করা হয়েছে 141 জনকে। শেখ হাসিনা সহ এদের 87 জনই পলাতক। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যাদের বিরুদ্ধে তদন্তে যাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পাবে তাদেরকে গ্রেপ্তার করতে কোনো আইন দ্বারা আটকানো যাবে না, কোনো সিদ্ধান্ত দিয়ে বারিত করা যাবে না। জুলাই আগস্ট গণহত্যার সঙ্গে এছাড়াও সরাসরি জড়িত নির্দেশদাতা, পরিকল্পনাকারী, অর্থ যোগানদাতাদের সব তথ্য একসঙ্গে ফাইল করে আরও মামলা প্রস্তুত করার কথাও জানানো হয় প্রসিকিউশনের পক্ষ থেকে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতি অনিয়মের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার পরবর্তী শুনানি হবে 4 মে। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বিচারক জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাঞ্চলে হাসিনা পরিবারের জন্য 10 কাঠার 6টি প্লট বরাদ্দের অনিয়মের তথ্য প্রমাণ পাওয়া এই মামলা করে দুদক। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক সিদ্দিকী জানান, ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা অপব্যবহার করে তার মেয়েকে পূর্বাঞ্চলের প্লট বরাদ্দ দেন। যদিও রাজুক আইনে দ্বিতীয় দফায় প্লট নেওয়ার সুযোগ নেই। সাইমা ওয়াজেদ পুতুল আগেও রাজুক থেকে প্লট নিয়েছিলেন। রাজুকের যে পূর্বাচল যে প্রজেক্ট আবাসিক এলাকা, সে এলাকায় ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় অবৈধভাবে সে নিজে এবং তার মেয়ে এবং তার ফ্যামিলির শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ছেলে তাদের বিরুদ্ধে তাদের নামে সে অবৈধভাবে সেখানে প্লট বরাদ্দের একটা সে তার ক্ষমতা অপব্যবহার করেছে এবং সেখানে শেখ পল্লী নামে একটি তারা পল্লীও ঘোষণা করেছে। এই মামলায় আসামি এক নম্বর আসামি হলো সাইমা ওয়াজেদ পুতুল এবং 2 নম্বর আসামি হলো ফ্যাসিস্ট শেখ হাসিনা। বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক, দেশ ও মানুষের কল্যাণে তারা কাজ করে যাবে সব সময় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মানিকগঞ্জের হেলিকপ্টারে আবিষ্কার জুলহাসকে হেলিকপ্টারের দ্বিতীয় দফায় সংস্কার কাজ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় তিনি সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবীদের খুঁজে বের করে বিএনপি তাদের পাশে দাঁড়াবে বলেও আশ্বাস দেন। পাশাপাশি বিত্তবানদেরও এসব মেধাবীদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। আর লাইব্রেরি স্থাপনের মাধ্যমে তরুণদের মেধা বিকাশ করার কথাও বলেন তিনি। গ্রামাঞ্চলে তৃণমূল পর্যায়ে অনেক মেধাবী সন্তানরা আছেন, যেখানেই আপনারা মেধাবী সন্তানদের খুঁজে পাবেন যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বঞ্চিত অথবা সমাজের সুযোগ সুবিধা বঞ্চিত, সুযোগ পেলে তারা তাদের মেধার বিকাশের মধ্য দিয়ে সমগ্র জাতির সম্পদে পরিণত হতে পারেন, সেরকম মেধাবীদেরকে আপনারা খুঁজে বের করবেন।
ইসরায়েলি গণহত্যা ও নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভে অব্যাহত রেখেছে বাংলাদেশের সর্বস্তরের মানুষ। অবিলম্বে আগ্রাসন বন্ধ করে ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্বমহলকে শক্ত অবস্থান নেওয়ার দাবি জানায় তারা। এ সময় জাতিসংঘ এবং ওআইসির ভূমিকার সমালোচনা করে অবিলম্বে নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার দাবি জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। এ নিয়ে আরও জানাচ্ছেন নাইম আফসান। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে সোচ্চার সব শ্রেণী পেশার মানুষ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দূতাবাস অভিমুখে মার্চ ফর প্যালেস্টাইন পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় গণহত্যা বন্ধের দাবিতে নানা স্লোগান দেন তারা। ঐক্যবদ্ধ হয়ে আপনারা ফিলিস্তিনের পাশে দাঁড়ান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এ সময় ওআইসি এবং জাতিসংঘের নীরব ভূমিকার সমালোচনা করে গাজায় গণহত্যা ও বর্বরতার বিরুদ্ধে বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা। এই সাম্রাজ্যবাদী, এই আধিপত্যবাদী শক্তি দেশগুলো তারা নিশ্চুপ, কারণ একটাই, তারা মুনাফার রাজনীতি করে। এই মুনাফা, এই বিজনেসকে সামনে রেখেই তারা এই ইসরায়েলকে টিকিয়ে রাখছে। আমরা ফিলিস্তিনিদের পাশে আছি, থাকবো। রাজধানীর কাকরাইলে বিক্ষোভ সমাবেশ করে নিরাপদ সড়ক চাই আন্দোলন। সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, অবিলম্বে গণহত্যা বন্ধ করে খুনি নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং ওআইসি যে কার্যক্রম, সেটাও তো মানে দুঃখজনক যে ওআইসি এত বড় একটা অর্গানাইজেশন, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো সেখানে জড়িত আছে, কিন্তু তাদেরও কিন্তু সেরকম ভূমিকা কিন্তু আমরা দেখছি না। পরে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়ে মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। পণ্য রপ্তানিতে নতুন শুল্কের বিষয়ে মার্কিন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করায় বাণিজ্যে স্থিরতা ফিরবে বলেই মনে করেন তিনি। সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, সড়কপথে দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু বন্দরের মাধ্যমে 40 থেকে 50 হাজার টন পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে কিছুটা বিঘ্ন হলেও নিজেদের সক্ষমতা তৈরির মধ্য দিয়ে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে বিমানবন্দর ব্যবহারে কিছুটা সংকট তৈরি হলেও সড়কপথে মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই বলেও জানান তিনি। বাণিজ্য ঘাটতি কমিয়ে 3 মাসের মধ্যে মার্কিন বাজারে পণ্য রপ্তানিতে শুল্ক আরোপের সমস্যার সমাধান আসবে বলেও আশার কথা জানান বাণিজ্য উপদেষ্টা। ইনশাআল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায়, আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা এটা উঠতে পারব। ট্রান্সশিপমেন্ট তো রাস্তার যেটা যাচ্ছে সেখানে তো আমাদের কোনো সংকট তৈরি হয়, শুধু এটা এয়ারপোর্ট রিলেটেড একটা সংকট তৈরি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গতকাল রাতেও আমাদের ইউএসটিআর এর প্রতিনিধিত্বের সাথে মিটিং হয়েছে অনলাইনে। দীর্ঘমেয়াদে আমাদের যে করণীয়গুলো আছে তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি। আকাঙ্ক্ষাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কতটুকু করতে পারবো সেই সিদ্ধান্তগুলো আমরা বিশ্লেষণ করছি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব। গাজা ও রাফায় গণহত্যা এবং নির্যাতিত ফিলিস্তিনিদের উপর সংহতি জানিয়ে র্যালি করবে বিএনপি। এরই মধ্যে নেতাকর্মী জড়ো হতে শুরু করেছে। সেখানে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নিয়াজ, কখন শুরু হবে সংহতি শোভাযাত্রা? এখন নেতাকর্মী উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। সংহতি সমাবেশ শুরু হবে আর কিছুক্ষণ পরেই বেলা 4টা নাগাদ। কিন্তু ইতিমধ্যেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আসলে মঞ্চে কিন্তু ইতিমধ্যেই নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। সেই সাথে কিন্তু মঞ্চের আশেপাশেও কিন্তু আসলে আপনারা নেতাকর্মীরা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং রাজধানীর কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে খণ্ড খণ্ড মিছিল সহকারে কিন্তু আপনার নেতাকর্মীরা এই নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় এখানে এসেছেন। এবং আপনাকে কিন্তু বলে রাখি, আজকে কিন্তু তারা কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি সংহতির র্যালি, এটি কিন্তু আপনার কাকরাইল হয়ে, শান্তিনগর মোড় হয়ে এবং মগবাজার হয়ে এবং এটি আপনার আর বাংলা মোটর গিয়ে কিন্তু এটি শেষ হবে এখানে কিন্তু। এবং এই র্যালিতে আসলে সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও আসলে উপস্থিত থাকার কথা রয়েছে। এবং আপনাকে একটু বলে রাখি যে গাজায় যে ইসরায়েল কর্তৃক যে নারকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে এবং সেই তারই প্রতিবাদে কিন্তু গেল কয়েকদিন যাবতে কিন্তু সারা বিশ্বের সাথে বাংলাদেশে কিন্তু উত্তাল রয়েছে। এবং সেই উত্তালের পাশাপাশি কিন্তু আপনার যদি একটু বলে রাখি, বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আপনার এই
প্রতিবাদ কিন্তু আসলে জানিয়ে আসছে যেন গাজায় যে আসলে এবং রাফায় যেন এই যে নারকীয় যে হত্যাকাণ্ড চালাচ্ছে আপনার ইসরায়েল, সেটি যেন আসলে বন্ধ করে এবং বিশ্ব নেতাদের কাছে আসলে তাদের দাবি যেন এই হত্যাকাণ্ড যেন আসলে বন্ধ করে, অচিরেই যেন আসলে শান্তি ফিরে আসুক। এবং এমনটাই দাবির প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি, এটি কিন্তু আজকে তারা কিন্তু এই ঢাকা মহানগরে এর যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই সংহতি জানাতে কিন্তু আজকের এই সংহতি র্যালি কিন্তু তারা আসলে করবেন এবং সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনারা নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ঠিক বেলা 4টা নাগাদ এখান থেকে আসলে র্যালিটি বের হয়ে আপনার বাংলা মোটর এবং গিয়ে শেষ হবে এবং সেই সাথে কিন্তু আসলে আপনার মগবাজার মোড় হয়ে এবং মগবাজার মোড় হয়ে এটি কিন্তু আসলে অতিক্রম করবে এবং এরপরে আসলে বাংলা মোটরে গিয়ে এটি শেষ হবে। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে এই আজকে কিন্তু শুধুমাত্র ঢাকা না এবং ঢাকার বাইরেও কিন্তু আসলে যেসব মহানগর রয়েছে এবং জেলা রয়েছে সেখানে কিন্তু আসলে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসলে সংহতি জানিয়ে আজকে এই সংহতি র্যালি কিন্তু তারা আসলে করবেন এবং এই কর্মসূচিতে তারা পালন করবেন। এবং এর আগেও কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময় আপনার এই প্রতিবাদ কিন্তু তারা জানিয়ে এসেছেন যেন গাজায় যে আসলে নারকীয় হত্যাকাণ্ড চলছে সেটি যেন আসলে বন্ধ হয় এবং সেই সাথে কিন্তু আপনার যারা জাতিসংঘ তারা আহ্বান জানিয়েছেন যেন বিল পাশের মাধ্যমে যেন এই হত্যাকাণ্ড যেন আসলে আপনার বন্ধ করা হয় এবং সেই সাথে যেন শান্তি ফিরিয়ে আনে এবং সেই সাথে ইসরায়েল যে আসলে এই হত্যাকাণ্ড চালাচ্ছে তার কিন্তু আসলে বিচার কিন্তু তারা দাবি করছেন। এই ছিল আমার কাছে রাজধানীর নয়াপল্টন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। গাজা ও রাফায় গণহত্যা এবং নির্যাতিত ফিলিস্তিনিদের উপর সংহতি জানিয়ে র্যালি করবে বিএনপি, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। 5 আগস্ট লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এটি নিরাপত্তার জন্য হুমকি দিতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে আকস্মিক সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। এ সময় অস্ত্র উদ্ধারে সরকার চেষ্টা চালাচ্ছে জানিয়ে কেউ আইন নিজের হাতে নিলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপদেষ্টা। এর আগে থানা প্রাঙ্গণে লাল গালিচা দেখে স্বরাষ্ট্র উপদেষ্টা অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে সড়ক পথে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তিনি। অবশ্য আমরা যতটা এক্সপেকটেশন ছিল আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয় নাই, আমরা চেষ্টা করে যাচ্ছি উদ্ধার করতে। যেটা নিয়ে আমরা পারি, অস্ত্র বাইরে থাকলে তো কিছুটা হুমকি থাকবো। যেমন ধরেন এখন আপনি এখন রোদ্রে দাঁড়িয়ে রাখলে একটু গরম তো লাগবে, তাই করে নিচ্ছে তাদের কিন্তু আবার আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এগুলি ক্ষেত্রে আপনারা সত্যি ঘটনা যেটা সাথে সাথে জানাবেন, আমরা ব্যবস্থা করব। অনেক সময় তাদের অ্যাকশন নিতে দেরি হয়, যেহেতু ধরেন এখানে আমাদের অনেক সংকট রয়ে গেছে। জুলাই আগস্ট হত্যা মামলার আসামি হয়েও অভ্যুত্থান পরবর্তী সময়ে দখল করেছেন রাজধানীর শাহবাগের আজিজ সুপারমার্কেট। আওয়ামী লীগের আমলে দলীয় প্রভাব খাটানো সানাউল্লাহ শিশিরের কাছে অসহায় স্বয়ং সমাজসেবা অধিদপ্তরও দফায় দফায় চেষ্টা করেও রবিউল ও শিশিরের কাছ থেকে মার্কেটের নিয়ন্ত্রণ নিতে পারেনি অধিদপ্তর। এতে হতাশ দোকান মালিকরা। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। রাজধানীর ঐতিহ্যবাহী মার্কেটগুলোর একটি আজিজ সুপারমার্কেট। প্রতিষ্ঠাতা সৈয়দ আজিজুল ইসলামের নামে এই মার্কেটটি হলেও বর্তমানে তার পরিবারের কারোই সংশ্লিষ্টতা নেই এই মার্কেটে। 5 আগস্টের অভ্যুত্থানের পর মার্কেটটির নিয়ন্ত্রণ ও দখল নেয় খোদ পলাতক আওয়ামী দোসররা। এর অন্যতম নেতৃত্বে আছেন রবিউল ইসলাম ও সানাউল্লাহ শিশির, যার মধ্যে সানাউল্লাহ শিশির জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় মোহাম্মদপুর থানার দায়ের করা এক মামলার আসামি। একই সাথে আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ফাঁকে একটা সুযোগ পাইছে, সুযোগ পাইয়া দুইটা চেয়ার দরকার বলেছে। তখন আওয়ামী পন্থীই ছিল, এখন আবার আইসা এই 5 তারিখের পর হুট করে আবার সেটা বিএনপি পন্থী সাজাইয়া একটা কমিটি নিয়ে আসছে বানাইয়া। আহ্বায়ক কমিটির পদ ভাগিয়ে নিয়েই মিশনে নামেন দোকান দখলের। যেসব দোকান মালিক 5 আগস্টের পর পলাতক রয়েছে তাদের চিঠি পাঠিয়ে দোকান দখলের ফাঁদ পাতেন চক্রটি। শুধু তাই নয়, পুরনো সকল সদস্যকে বাদ দিয়ে নিজেরা ক্ষমতায় স্থায়ীভাবে বসতে নতুন সদস্য তালিকা গঠনের কাজ শুরু করেন অবৈধ এই আহ্বায়ক কমিটি, যা নিজের মুখে অকপটেই স্বীকার করেন সানাউল্লাহ শিশির। ততদিন পর্যন্ত আমরা এই দোকানগুলো সমিতির ফান্ডে নিয়ে আসবো, সমিতির রিসিপ্ট দিয়া ভাড়া আদায় হবে। যে ভাড়াটি উনি যদি থাকতে চায় উনিই থাকবে, সমিতির রিসিটে সে এসে সমিতির অ্যাকাউন্টে সে টাকা জমা দিবে। মার্কেটের আহ্বায়ক কমিটি গঠনেও নেয় প্রতারণার আশ্রয়। মার্কেটের দোকানদারদের স্বাক্ষর জাল করে সমাজসেবা অধিদপ্তর থেকে ভাগিয়ে নেয় কমিটি। আমরা ইলেকশন চাই কিনা এই মর্মে তারা একটা স্বাক্ষর গ্রহণ করেছে। এই স্বাক্ষর তারা সমাজসেবা দেখা যাচ্ছে, ওখানে আমরা একটা মিটিং করেছি, সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত প্রেক্ষিতে এই আমাদের কমিটি সমাজসেবা অনুমোদন দিয়েছে।
এটা হয়তো সমাজসেবারেও বিভ্রান্ত করা হয়েছে। মার্কেট কমিটির গঠনতন্ত্রে নেতৃত্বে আসতে হলে দোকান মালিক হওয়ার কথা থাকলেও রবিউল ইসলাম ও সানাউল্লাহ শিশির কারোই নেই কোনো দোকান। বিষয়টি স্বীকারও করেন তারা। না, অনার তো আমি না, মানে নিজস্ব মালিকানার দোকান নেই, ভাড়া দোকান। দুটা দোকান আমি ভাড়াটিয়া মালিক, আমি ভাড়া নিয়েছি, মালিক হচ্ছে জমিদার আরেকজন। এদিকে গেল জানুয়ারিতে আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায় আহ্বায়ক কমিটিকে ভেঙে দিয়ে নির্বাচন দেওয়ার জন্য 3 সদস্যের কমিটি গঠন করে সমাজসেবা অধিদপ্তর। সমাজসেবা অধিদপ্তরের কাছে ক্ষমতা হস্তান্তর না করায় 3 ফেব্রুয়ারি দায়িত্বভার হস্তান্তর করার জন্য আহ্বায়ক কমিটিকে নির্দেশ দিয়ে ফের চিঠি দেয় সমাজসেবা অধিদপ্তর। কিন্তু সমাজসেবা অধিদপ্তরের সেই নির্দেশনাকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনও বহাল তবিয়তে রবিউল ও শিশির। সমাজসেবা অধিদপ্তর থেকে গঠিত 3 সদস্য বিশিষ্ট কমিটির একজন দেশ টিভিকে জানান, ক্ষমতায় থাকতেই টালবাহানা আহ্বায়ক কমিটির। আহ্বায়ক কমিটির মেয়াদ চলে গেছে বলেই আমাদের তত্ত্বাবধায়ক কমিটি দিয়েছে। এটা অনেকটা দুষ্ট চক্রের মতো, বুঝছেন? আমরা সমাজসেবা কিছুটা এদিকে তাদের এমন মার্কেট দখলে অতিষ্ঠ সাধারণ ব্যবসায়ীরাও। তাদের অন্যায় প্রতিবাদ করতে গেলে হুমকি পাচ্ছেন ব্যবসায়ীরা। অনেকগুলো দোকান আছে যেগুলোর মালিক আসলে বাইরে থাকে, দেখা গেছে বাইরে থাকে, একজন হয়তো সেটার রিপ্রেজেন্টেটিভ আছে, কিন্তু সে হয়তো আরেকজনের ভাড়া দিয়ে রাখছে, উপভাড়া হিসাবে হয়তো একজন আছে, সেইটাকে তারা ফোর্স করতেছে যে এটার মালিক নাই, এটার ভাড়া আমাদেরকে দিতে হবে, এরকম একটা ফোর্স করতেছে। রবিউল শিশিরের অবৈধ দখল থেকে আজিজ মার্কেটকে উদ্ধার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ারও আহ্বান ব্যবসায়ীদের। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।